করছি বাংলা বলছে। আজ বাংলা বলছেতে আমাদের নজরে থাকবে নদিয়ার কালীগঞ্জ। ওই কেন্দ্রে উপনির্বাচন 19শে জুন। 2026-এর আগে এটাই কার্যত শেষ নির্বাচন হতে চলেছে। ফলে রাজনৈতিক মহলের দৃষ্টি টানছে কালীগঞ্জ। কি হবে সেখানে? নিজেদের অটুট ভোট ব্যাংক ধরে রাখবে তৃণমূল, নিজেদের পুরনো ব্যাশনে নতুন করে দাপট দেখাবে কংগ্রেস, নাকি কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটিতে ফুটবে পদ্ম? সবকিছুর উত্তর মিলবে 23শে জুন। তাই এই ভোটকে নামকরণ করতে চাইছি কম্পাস কালীগঞ্জ বলে, কারণ এই কালীগঞ্জে কম্পাসের মতো দিক নির্ণয় করতে পারে 2026-এর ভোটের। আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি এবং আরএসপির পক্ষ থেকে মোহাম্মদ শফিউল্লাহ। আমি শুরুতে প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে যাব। আমি প্রথমে অভ্রর কাছে যাব, যে অভ্র, এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কতটা সিরিয়াসলি তোমরা নিচ্ছ? দেখুন, তৃণমূল আবার প্রমাণ করলো এই ইলেকশনে যে তারা পরিবারতন্ত্র থেকে বাইরে বেরোতে পারছে না। এটাই তৃণমূলের থেকে এক্সপেক্টেড অবশ্য। কিন্তু একটা জিনিস বলে রাখি, যে আপনি যদি লাস্ট ইলেকশনের রেজাল্ট দেখেন ওখানকার, এবং যদি ডেমোগ্রাফি দেখেন, আমরা এটা শিওর যে এবার আমরা ভালো রেজাল্ট করব। এবং একটা পরিষ্কার বার্তা তৃণমূল এই ভোটের পরে পেয়ে যাবে যে মানুষ তাদের আর চাইছে না। আশুতোষ, কংগ্রেস প্রার্থী দিয়েছে, কংগ্রেসের কি এক্সপেকটেশন? দেখো, আমাদের খুবই ভালো এক্সপেকটেশন। তার কারণ আমরা যেভাবে প্রথম দিন থেকে ফিল্ড ওয়ার্ক কালীগঞ্জে চালিয়ে গেছি, 80 নম্বর সিট, এবং এই বিধানসভায় একটা খুব সুন্দর ডেমোগ্রাফি আছে। যে ডেমোগ্রাফিতে আমরা জানি যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন শেখ, হাত চিহ্নে, উনি ধর্মনিরপেক্ষ শক্তির ভেতর দিয়ে উনি জয়লাভ করবেন, এইটুকু আমরা জানি। গতকাল নমিনেশন দিয়েছেন, শেষ হয়েছে সমস্ত পর্ব। এখন মাঠে ময়দানে কংগ্রেস কর্মীরা রয়েছে, সকলকে সঙ্গে নিয়ে, এইটুকু বলতে পারি। আমি এই প্রসঙ্গে আসবো, কারণ আশুতোষের কাছে পরে জানার চেষ্টা করবো যে কংগ্রেস কর্মীরা রয়েছেন, এটা আশুতোষ বললেন বাস্তবিকই। কারণ কাবিল উদ্দিন যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছেন তখন কংগ্রেসের নেতা কর্মীরাই ছিলেন, বামেদের সেখানে দেখা যায়নি। তাহলে বাম কর্মীরা কি ময়দানে থাকছেন না? এই প্রসঙ্গে আসবো। আমি মোহাম্মদ শফিউল্লাহর কাছে আসি, আলবার্টের কাছে। আলবার্ট, 1977 থেকে 2011 পর্যন্ত সেখানে আরএসপি প্রার্থী দিত। 2016 সাল থেকে পশ্চিমবঙ্গে যে নির্বাচনী যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের যে বোঝাপড়া হয়েছিল, সেই বোঝাপড়াতে 2016 এবং 21 কংগ্রেস ওই সিটের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারই এক্সটেনশন হিসেবে যে উপনির্বাচনে আমরা বরাবর সবসময় চেয়েছি পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করতে, এবং তারই এক্সটেনশন হিসেবে কংগ্রেস যে প্রার্থী দিয়েছে, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছে যে আমরা ওই সিটে কংগ্রেসের প্রার্থীর পক্ষে আমরা নির্বাচনের কাজ করব। এবং গত পঞ্চায়েত নির্বাচন এবং সর্বশেষ লোকসভা নির্বাচন যদি দেখা যায়, তাহলে ওই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে লড়াইটা বামপন্থীদেরই হবে, অর্থাৎ বাম কংগ্রেস জোটেরই হবে। এখানে একটা কিন্তু আছে, কারণ 2026-এ যেই যা ফলাফলই হোক না কেন, 2026-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট হোক বা না হোক, আরএসপি যে ওখানে প্রার্থী দেবে এই শর্তটা রীতিমতো লিখিতভাবে নিয়ে তবে কংগ্রেসকে সমর্থনের ব্যাপারে আশ্বাস দিয়েছে আরএসপি। আমি এই প্রসঙ্গে আসবো আলবার্টের কাছে। কৃষাণু, দেখো মৌপিয়া, আমি তো এই বিষয়ে তো আমাদের চ্যালেঞ্জার ওখানে সেরকম কেউ নেই। আমাদের নিজেরাই আমরাই চ্যালেঞ্জার আমাদের। তো সুতরাং আগের বার থেকেও বেশি, মানে এর মধ্যে কি অন্তর্নিহিত থাকছে? কারণ বিভিন্ন জায়গায় তৃণমূল বনাম তৃণমূল যা দেখছি, মানে বিভিন্ন জায়গায় তৃণমূলের চ্যালেঞ্জার তৃণমূল। তুমি কি সেইটা বলতে চাইছো? তুমি তোমার মতো ইন্টারপ্রেট করতেই পারো। আমি জানতে চাইছি, আমিও সরলমনেই বলছি যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আগের বারের যে রেজাল্ট সেটাকে এবার ছাপিয়ে যাওয়া। তো সুতরাং ইতিমধ্যে ওখানে মানুষের জনসমর্থনও বেড়েছে, আমাদের ওইখানে মানুষের উন্নয়নে অনেকটা পৌঁছেছে। তো এই ক্ষেত্রে আমাদের আগের বারের থেকে যা সমর্থন, যা ভোট পার্সেন্টেজ ছিল, এবারতে বাড়িয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমি বিস্তারিত আলোচনায় আসার আগে একটু চোখ রাখি প্রতিবেদনে, একটু দেখে নেওয়ার চেষ্টা করি কালীগঞ্জের ভোট চিত্র। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা 2021 সালে এই কেন্দ্র থেকে তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে হারিয়েছিলেন 46,987 ভোটে। বাম সমর্থিত কংগ্রেসের আব্দুল কাশেম হয়েছিলেন তৃতীয়, তিনি পেয়েছিলেন 25,076 ভোট। শতাংশের নিরিখে তৃণমূল পেয়েছিল 53% ভোট, বিজেপি 31% আর কংগ্রেস 12%। কালীগঞ্জে কেন উপনির্বাচন?
তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর কারণে এই আসনটি খালি হয়। ওই কেন্দ্র থেকে এবার ঘাসফুল প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ। তিনি বলছেন, বাবার থেকেও বেশি ভোটে জেতার ব্যাপারে আশাবাদী তিনি। আমাদের সংগঠন কালীগঞ্জে খুব উন্নত, খুব শক্তিশালী। সেই সংগঠনকে ভিত্তি করে আগামী দিনে যে উপনির্বাচন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস কিভাবে আপনাদের পাশে থাকে। আপনারা, আমার বিশ্বাস, আপনারাও ঘরে ঘরে যাবেন কর্মীর মতোই। আমাদের যে ভোটের মার্জিন আমাদের বাড়াতে হবে এবং বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের সেই ভোটটা আমাদের দিদিকে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে হবে। আদিতে ভরসা বিজেপির। কালীগঞ্জের মাটিতে বিজেপির দাঁও এবার ঘরের ছেলে, তিনি আদি বিজেপি। একেবারে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি থেকে উঠে এসেছেন আশিস ঘোষ। বর্তমানে জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য তিনি। এইখানে আমি 100% আশাবাদী যে এই বিধানসভায় এবার জয়লাভ করব। কারণ হচ্ছে তৃণমূলের যে দুর্নীতি, একদম আপাদমস্তক দুর্নীতি ভরে গেছে। এই দুর্নীতির বিপক্ষে মানুষ এবার জনগণ ভোট দেবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, সমস্ত ভোট আমরা পাবো এবং এই আশিকালীন বিধানসভা থেকে জয়লাভ করব। তবে কালীগঞ্জে কংগ্রেসের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। 2016 সালে এই কালীগঞ্জ কেন্দ্রে জয়ী হয় তারা। আবার 1977 থেকে 2011 পর্যন্ত 4 বার এই কেন্দ্র থেকে জিতেছে আরএসপি। ফলে বাম কংগ্রেস জোট একটা ফ্যাক্টর হতে পারে। সরকার পরিচালনা, তাদের লাগাম ছাড়া দুর্নীতির পাহাড়, আর বামফ্রন্টের গভর্নমেন্ট পিরিয়ড, কংগ্রেসের গভর্নমেন্টের পিরিয়ড, এই যে ফারাক, পাশাপাশি ধরুন, আমার তো মনে হয় যে বিজেপি আর তৃণমূল তো কোনো ভিন্ন ভিন্ন দল নয়। বিজেপি তৃণমূল একটাই দল। মানুষ বিজেপিকে ঘৃণা করে, তৃণমূলকেও ঘৃণা করে। তবে এই জোটও কিছুটা শর্ত সাপেক্ষ। লিখিত শর্তের ভিত্তিতে কংগ্রেসকে এই কেন্দ্র ছেড়েছে বামেরা। জানানো হয়েছে 2016 সালে এখান থেকে প্রার্থী দেবে আরএসপি। ফলে উপনির্বাচনে জোট হলেও 2026-এর জল কোন পথে বয় তা দেখার। কলকাতা টিভি। আমি অভ্রর কাছে আসি। অভ্র, যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে 2021-এর বিধানসভা নির্বাচনের পর এ রাজ্যে যতগুলো উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে একমাত্র সাগরদিঘি ছাড়া বাকি সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস তারা জয় পেয়েছে। এটা ঠিকই যে উপনির্বাচনের ক্ষেত্রে শাসক দলের একটা অ্যাডভান্টেজ মোটামুটিভাবে থেকে আসে, কিন্তু একেবারেই সাগরদিঘি যদি নির্দিষ্টভাবে আমরা দেখি, যেখানে জোট প্রার্থী তিনি বাজিমাত করেছিলেন, যদিও 3 মাসের বেশি তাকে কংগ্রেসে রাখতে পারেনি কংগ্রেস নেতৃত্ব, বাকি সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে। দেখুন, সাগরদিঘি মডেল বলে আমরা অনেক কিছু শুনেছিলাম ওই ভোটের ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে। তারপর আমরা মডেলের কি আলটিমেট রেজাল্ট হয়েছে সেটা দেখতে পেয়েছি। সাগরদিঘিতে যিনি জয়লাভ করেছিলেন তিনি এখন কোন দলে আছে সেটা বোধহয় কংগ্রেস আর তৃণমূল দড়ি টানাটানি করে তারাই বেটার বলতে পারবে। কিন্তু পরিসংখ্যানের কথায় যখন আসছি, এই পরিসংখ্যানটাও তো পৃথিবীতে প্রথম যে মুচলেখা নিয়ে তারপর কোনো দলকে সমর্থন দেওয়া হচ্ছে। তো এদেরকে আর কি বলবো বলুন, মানে এরা নিজেরা যা পারে করুক, মুচলেখায় ওকে দিচ্ছে, ও থেকে নিচ্ছে, এইসব চলবে। কিন্তু বিষয়টা হচ্ছে কে কাকে মুচলেখা দিয়েছে এইগুলো মানুষ তো দেখছে। মানুষ বুঝতে পারছে যে কারা কাদের সঙ্গে আছে এবং কি বৃত্তান্ত। বিষয়টা হচ্ছে যে ওখানে যা আগের ইলেকশনের রেজাল্ট হয়েছিল তার থেকে কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের পরিস্থিতি, তৃণমূলের প্রতি মানুষের রাগ, এগুলো কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল মানেই হচ্ছে 2 নম্বরই, তৃণমূল মানেই হচ্ছে চৌর্যবৃত্তি, তৃণমূল মানেই হচ্ছে অ্যাপিজমেন্ট এবং তৃণমূল মানেই হচ্ছে 2 নম্বরই। এই জিনিসগুলো কিন্তু 2021-এর থেকে এখন দাঁড়িয়ে 2025 অনেক বেশি ক্লিয়ার। আরজি করে যেভাবে আমরা দেখেছিলাম মানুষের প্রতিবাদের ঝড় উঠেছিল, সমস্ত স্তরের মানুষ, সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষ, তারা যেভাবে ঝড় তুলেছিলেন প্রতিবাদে, তারপরও আমরা এ রাজ্যে 6টা বাই ইলেকশন দেখেছি, কিন্তু সেখানে 6-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে। দেখুন, বাই ইলেকশন হয়েছে, খুব ভালো কথা। কিভাবে বাই ইলেকশন হয়েছে সেটাও একটা প্রশ্ন। বারবার ইলেকশন কমিশনকে বলা হয়, কিন্তু এটা কখনো বলা হয় না যে পুলিশ কিন্তু আলটিমেটলি কন্ট্রোলে থাকে এবং রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরাই কন্ট্রোলে থাকে। এবারে যে অন্তত 14 কোম্পানি আসার কথা কালীগঞ্জে, এখনো এদেরকে তো ডিপ্লয় করার দায়িত্ব তো আবার রাজ্য সরকারি অধীনস্থ কর্মচারীদের হাতেই, এটাও মাথায় রাখতে হবে। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে বাই ইলেকশনেই যদি বোঝা যেত যে কি হবে না হবে, তাহলে তো সাগরদিঘি মডেল থেকেও আমরা অনেক কিছু বুঝতে পারতাম। তো সবসময় ওভাবে হয় না।
বাই ইলেকশনে যেটা হয় লোকাল ইস্যুস কিছু থাকে এবং স্পেসিফিক সেই কনস্টিটিউয়েন্সির কিছু ডায়নামিক্স থাকে। এইখানে যেমনি মুচলেখা একটা ডায়নামিক্স, পরিবারবাদ একটা ডায়নামিক্স, এইসব ডায়নামিক্সগুলো নিয়ে লার্জার যেটা ডায়নামিক তৃণমূলের 2 নম্বরই তৃণমূলের চৌর্যবৃত্তি সব মিলে কিন্তু আলটিমেট রেজাল্টটা আসবে। কৃষাণু, এই যে সাগরদিঘি ব্যতিক্রম ধরে নিলে বাকি যে জয়ের ধারা উপনির্বাচনগুলিতে সেটা ধরে রাখতে পারবে? না দেখো, আমরা তো সাগরদিঘিতে যে ফলাফল হয়েছিল সেটা তো প্রথম কথা আমাদের জন্য একটা সেটব্যাক ছিল ইনিশিয়ালি, এবং এর মধ্যে অনেক মিথ্যা প্রতিশ্রুতি এইগুলোও তো কাজ করেছিল। পরবর্তীকালে সেখানকার যিনি নির্বাচিত উনিও রিয়েলাইজ করেছেন, মানুষও রিয়েলাইজ করেছেন এবং এটা ডিসিশন নিয়েছেন। এবং শুধু আমি বলছি উনি তো একলা নন। আমরা তো ইতিমধ্যেই দেখেছি 2021-এর মে মাসের ফলাফলে যারা প্রধান বিরোধী দলের যে সংখ্যাটা ছিল সেটা তো আজকে আমরাও জানি না যে তাদের এক্স্যাক্টলি বিধায়ক সংখ্যা কত। তো সুতরাং মানে কারুরই ক্রেডিবিলিটি থাকছে না। দিনের শেষে তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতেই পারে, আমরাও কখনো বলছি না যে একটা এতদিনকার শাসন ক্ষমতার বৃত্তে থাকার দরুন নিশ্চয়ই আমাদের মধ্যেও কিছু ভুল ত্রুটি ন্যায় অন্যায় হয়েছে এবং আমরা সেটা শোধন করার চেষ্টা করছি। কিন্তু বাকি যারা বলছে যে একটু আগে যা কথাগুলো শুনলাম যে নির্বাচন কমিশন, রাজ্যে সরকারি কর্মীরা ভোট করায়, আচ্ছা এটা ভারতবর্ষের কি এটা প্রথা ব্যতীত? মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি চাঁদ থেকে লোক এসে ভোট করায়, না শ্রীলঙ্কা থেকে লোক এসে ভোট করায়, নাকি সেখানকার ইউএনওর অবজারভেশনে ভোট হয়? তো সুতরাং এইগুলো হচ্ছে আগের থেকেই যে একটা ডিফিটিস্ট মেন্টালিটি, যে আমি তো জানি আমি হারবো, তো এখন থেকে অ্যালিবাইগুলো গিয়ে রাখি। কিন্তু কৃষাণু, এটাও তো ঠিক যে আমরা পঞ্চায়েত নির্বাচনে ব্যালট নিয়ে উজেইন বোল্টের স্পিডে যে দৌড় দেখেছি, বা যেভাবে ইভিএমকে সেখানে আমরা বিভিন্ন সময় পুকুরে পড়তে দেখেছি, ভাঙতে দেখেছি, হারমোনিয়ামের মতো ইভিএম একজন প্রেস করে যাচ্ছেন, সেই ছবি ভাইরাল হয়েছিল অতীতে, সেটাও দেখেছি। সেগুলো তো একদম আনফরচুনেটলি এখানেই দেখা যায়। নিশ্চয়ই এটা আনফরচুনেট এবং কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে। আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এই ঘটনা ঘটে না। আর এই চিত্রকোনা, আমি আবার বলছি, মানুষের অভিজ্ঞতা না অনেক প্রগাঢ় অভিজ্ঞতা। মানুষকে খবর চেপে দেওয়া মানেই যে মানুষ জানতে পারবে না তাও নয়। আমরা দেখেছি উত্তরপ্রদেশে পঞ্চায়েত হেরে যাওয়ার পর নতুন তৈরি রাস্তা দিয়ে আর্থ মুভিং মেশিনারি দিয়ে আবার খুঁড়ে ওখানে গর্ত করে দিতে। তো সুতরাং আমরা দেখেছি অপোজিশন নমিনেশনকে পুলিশ মারতে মারতে তাকে নমিনেশন সেন্টারের বাইরে করে দিয়েছে। এই চিত্র দেখো, আমি আবার বলছি, পেশি শক্তি জাহির করে নিচু স্তরে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত স্তরে নির্বাচন, এটা আমাদের একটা অপসংস্কৃতি। নিশ্চয়ই বাংলা তার অঙ্গ হতে পারে না, বাংলাতেও যদি ভুল ত্রুটি থাকে আমাদের শোধন করতে হবে। কিন্তু এর ব্যতীত এর থেকে একটা সুপিরিয়র মডেল দেখাতে তো এখন কেউ পারেনি। তো সুতরাং তারা যে যার নিজের নিজের জায়গায় কনসেন্ট্রেট করলে ভালো। আর এইভাবে ভাবের ঘরে চুরি করে এখানে তৃণমূলকে অভিযুক্ত করব এবং সব দেখা যাচ্ছে যে কে কোথায় কি করছে। আজকে ভিডিও বেরিয়েছে বিহারের জেলখানায় কি হচ্ছে, বিহার প্রিজনে, সেখানে মোচ্ছব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সুরাপান হচ্ছে, সব ভিডিও হচ্ছে। তো সুতরাং সেটা মিডিয়াতে নেই, ভিডিও বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, কিন্তু মিডিয়া সেটা দেখাবার প্রয়োজন বোধ করছে না। অনেক মিডিয়ার দায় আছে আবার সে 8 তারিখ 9 তারিখ রাত্রেবেলায় যেরকম কেউ কারাচি ধ্বংস করে দিয়েছিল, কেউ লাহোর দখল করে নিয়েছিল, কেউ এইগুলো অপটিক্সে চলছে। মানুষ এই মিথ্যাচারগুলো ধরে ফেলেছে। পলিটিক্যাল কথা বলবো না, যেহেতু কারাগারে কি হয় সেটা নিয়ে উনি কথাটা তুললেন, ঠিকই তো, যা হয়েছে বিহারে আমি জানি না কি হয়েছে, যদি এরকম হয় থাকে খুব খারাপ। তাহলে আমাদের রাজ্যের কারাগারে, এটা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে, মহিলা যারা রয়েছে আটকে, তাদের মধ্যে এমন অবস্থা হয়েছে যে 196 জন শিশু প্রসব করেছেন। সেটা কি করে? আপনার কারা দপ্তর কি করছে? আপনি বড় বড় যে কথা বলছেন তৃণমূলের হয়ে, তাহলে এটা পরিষ্কার যে এমন কোন র্যাকেট আমাদের রাজ্যে জেলে চলছে যেখানে এটা ভুল কি, এটা মামলা হয়েছে, মিডিয়াতে রিফ্লেক্টেড হয়েছে, ভুল সব মিডিয়া করেছে। পশ্চিমবঙ্গের কারাগার ভার্সেস বিহারের কারাগার আলোচনার অবকাশ ডেফিনেটলি হয়েছে, কিন্তু আজকে আমরা কনসেন্ট্রেট করছি কালীগঞ্জে। আমি আশুতোষের কাছে আসবো। আশুতোষ, কংগ্রেসের একটা সাপোর্ট বেস কালীগঞ্জে রয়েছে এবং 2016 সালেও আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাস্ত করেছিলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী। সেখানে কাবিল উদ্দিন, তাকে এবার তোমরা প্রার্থী করেছো। আমি শুরুতেই যেটা বলছিলাম যে মুখে জোট হয়েছে, কিন্তু ময়দানে এখন অন্তত নমিনেশনের দিন। আমি এটা আরও বলছি এই কারণে, কারণ আমরা জাস্ট বছর ঘুরেছে, আমরা দেখেছি যে মোহাম্মদ সেলিমের
নমিনেশন, সেখানে অধীর রঞ্জন চৌধুরী গলায় কাস্তে হাতুড়ি দেওয়া যে উত্তরীয় সেটা পরে তিনি পাশে দাঁড়াচ্ছেন, এই যে অপটিক্সটা, এই অপটিক্সটার নজির সাম্প্রতিক অতীতে রয়েছে, কিন্তু এখানে কাবিল উদ্দিনের সময় বামেদের তরফে কারো প্রতিনিধিত্ব ছিল না নমিনেশনের সময়। যাক, আপনি যা বলছেন, আপনার প্রতিবেদন তা বলছেন, আমি টিভিতেই দেখলাম যে একজন সিপিএম এর মনে হয় ভাই, উনি লাল পতাকা নিয়ে হাঁটছেন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে হাঁটছেন। আপনি যা বলছেন তার সাথে মিলছে না। নেতা কেউ ছিলেন কি? দেখুন, একটা নমিনেশন তো একটা প্রসেস হয়, সে মানুষ সবাই এখানকার প্রার্থী নমিনেশন দেবে কেন? আমরা 2 তারিখ নমিনেশন দিয়েছি, আপনারা জানেন লাস্ট ডেট, ঠিক আছে, লাস্ট ডেটে আমরা নমিনেশন দিয়েছি, তো সেখানে একটা প্রস্তুতি নিয়ে লোকে ব্যস্ত থাকে। আমি যেটা আসি, শুনুন, 2016 সালে 45.65% ভোট আমাদের ছিল, আমরা জিতেছিলাম। এবং এই যে সাগরদিঘি মডেল, দেখবেন তৃণমূল এবং বিজেপির দেখবেন মাঝে মধ্যেই জ্বর আসে সাগরদিঘি মডেল শুনলে। তার কারণ বাংলায় কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে তৃণমূলকে পরাস্ত করতে পারে, বিজেপিকে হারাতে পারে, এটা প্রমাণিত হয়েছে। এখন তৃণমূলের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে যারা বিরোধী দল করবে, বিধায়ক টিধায়ক যারা হবেন, তাদেরকে কি করে ক্যাপচার করা যায়, এই ক্যাপচার অ্যান্ড কিপ পলিসি। এখন তৃণমূলও বলতে পারবে না তাদের কাছে কটা বিধায়ক আছে, অদ্ভুত ব্যাপার। বিজেপিও বলতে পারছে না তাদের কাছে কতগুলো বিধায়ক আছে। আমরা নয় পশ্চিমবঙ্গে শূন্য, আমরা বলতে পারছি আমরা শূন্য, কিন্তু তৃণমূল বিজেপি কিন্তু একে অপরের দিকে তাকিয়ে বলতে পারছে না অরিজিনাল কটা বিধায়ক আছে। তার কারণ আছে একটা, দেখুন এই যে অ্যান্টি ডিফেকশন ল, এই ল কিন্তু দুর্বল হয়েছে আজ থেকে বললে হবে না। হালিম সাহেবের আমলেও যদি আপনি দেখেন, যখন স্পিকার ছিল, স্পিকারের ওপরে বর্তায় বিষয়টা, যে এই যে তখন আমাদের সুব্রত মুখার্জি, সঞ্জয় বক্সিরা চলে গেছিলেন, কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি। তৃণমূলের আমলে অ্যান্টি ডিফেকশন লটা পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আলোচনা করা মানে বোকামো। তার কারণ আমরা দেখেছি একে অপরকে তৃণমূল কি করেছে, কংগ্রেসের একের পর এক বিধায়ককে টেনে নিয়েছে, বিভিন্ন কেস দিয়ে, মামলা দিয়ে, টাকার লোভ দেখিয়েছে, কত কি করেছে। মনে নেই পুরনো দিনগুলো? একটু মুকুলবাবুর দিনগুলো একটু মনে করুন না, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এবং সবথেকে বড় কথা আপনাদের বলি যে লেফট ফ্রন্টেরও তো আমরা দেখেছি, লেফট ফ্রন্টের বড় নেতারা চলে গেছেন, ঠিক আছে, কিন্তু তাদের ভোট চলে গেছে। এবারে আমাদেরও যা হয়েছে, আমাদের বড় বড় যারা এমএলএ ছিল তাদের সাথে ভোট চলে গেছে। এখন আমরা সাফারার, আমরা বুঝতে পারছি, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে কি আছে দেখুন, 2021 সালেও আমরা লড়েছি, 12% ভোট পেয়েছি আমরা, যেখানে একটা তুফান বয়ে গেছিল গোটা পশ্চিমবঙ্গে। কিসের না? হিন্দু মুসলিমের বাইনারি ভোটের তুফান, এই তৃণমূল বিজেপি তৈরি করা। আমি সংক্ষেপে শেষ করছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার পার্টনার কিন্তু লেফট ফ্রন্ট এবং তৃণমূল। এবং তৃণমূল কি করছে? তৃণমূল পশ্চিমবঙ্গে অনাচারের উপরে গোটা পশ্চিমবঙ্গ চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। লেফট ফ্রন্ট আমাদেরকে সমর্থন করেছেন সেখানে। আমরা 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 এই যে মুর্শিদাবাদে যেভাবে ভোট, এই যে কিছুদিন আগে যে দাঙ্গা আমরা দেখলাম, এখানে কি হয়েছে আপনি বলুন? পাশেই জেলা মুর্শিদাবাদ, দেশলাইটা কে দিয়েছে, আগুনটা কে জ্বেলেছে, এবং এই আগুনটা জ্বালার মাধ্যমে কারা দেশলাই কাঠি বার করলো, কোনো অ্যাকশন হয়েছে? কিছু হয়নি। আমরা এই বাইনারি দেখতে পাচ্ছি। সংক্ষেপে আমি বাকিদের কাছেও যাব, আমি আসবো এই প্রসঙ্গে, আরো বিস্তারিত আসবো। আমি অ্যালবার্টের কাছে এখানেই আসি। অ্যালবার্ট, এমন পরিস্থিতি হলো যে রীতিমতো শর্ত সাপেক্ষে সমর্থন। মিডিয়ার ভাষার সঙ্গে তো বৈঠকের কি আলোচনা হয় সেটা তো এক হয় না। আমি তো তোমার সুবিধা করার জন্য মুচলেকাটা বললাম না, শর্ত সাপেক্ষ বললাম। মুচলেকা শব্দটা অব্রদা শুনতে ভালো লাগবে, ওর ইতিহাসের সঙ্গে সম্পর্ক আছে মুচলেকা। বিষয়টা হচ্ছে বামফ্রন্টের ভিতরে আলোচনা হয়, এবং এর আগে যে 6 ও 15 কথা এখানে এসেছিল, সেখানে কিন্তু কংগ্রেস এবং বামেরা কিন্তু আলাদা প্রার্থী দিয়েছিল। 21-এর নির্বাচনে জোট হয়েছিল, উপনির্বাচনে জোট হবে কি হবে না, বা আমাদের মধ্যে বোঝাপড়া হবে কি হবে না, একটা প্রসেসের মধ্যে আলোচনা চলছিল। আলোচনার সময় আমাদের দলের পক্ষ থেকে এটাই বলা হয়েছিল, যদি কংগ্রেসের সঙ্গে এই বোঝাপড়া না হয় তাহলে নিশ্চিতভাবে দীর্ঘদিন আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং বারেবার আমরা জিতেছি, দেবশরণ ঘোষের মতো মানুষ, ধনঞ্জয় মদকের মতো মানুষ ওখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং যখন বোঝাপড়াটা যখন এই জায়গায় স্থির হলো যে না, 21-এ যেহেতু কংগ্রেস লড়াই করেছিল, কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে, তাহলে কংগ্রেসকে আমরা সমর্থন করবো, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং এর সঙ্গে এটা মুচলেখা বা শর্ত সাপেক্ষের বিষয় নয় যে এই উপনির্বাচনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে বোঝাপড়া কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে হয়েছে, 26-এ যখন পূর্ণাঙ্গ নির্বাচন হবে, সেই 294টা কেন্দ্রে বোঝাপড়ার তো একই রকম সমীকরণ থাকবে না। সুতরাং স্বাভাবিকভাবে 26-এ যখন বোঝাপড়া হবে, 26-এর মতো করে আলোচনা হবে, তখন আবার সেই আলোচনার মধ্য দিয়ে ঠিক হবে। এটা হচ্ছে মূল বিষয়। এবার সেটাকে খবর পরিবেশন করবার জন্য যেভাবেই হোক বলা যেতেই পারে। যেটা বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে আলোচনার বিষয়, যেই নির্বাচনে বিজেপি কথা শুনলাম, তৃণমূলের কথাও শুনলাম,
আসল যে বিষয়টা যদি একটু লক্ষ্য করা যায়, যে এই নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা এলাকা জুড়ে যদি গত 23 সালের পঞ্চায়েত নির্বাচন আমরা লক্ষ্য করি, এই পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা আলাদা করে লড়াই করেছে, কংগ্রেস আলাদা করে লড়াই করেছে। বামপন্থীদের যে ভোট, সেই ভোটের তৃণমূলের ভোটের পরেই তাদের স্থান, বিজেপির এখানে কোনো স্থান সেখানে ছিল না। 21-এর নির্বাচনের পর থেকে বিজেপির প্রতিদিন ভোট সেখানে কমেছে, সর্বশেষ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তাই। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তৃণমূল দুটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বারবার লড়াই এবং মাঠটাকে বড় করবার চেষ্টা করেছি, এবং এই ক্ষেত্রেও কংগ্রেসের যে প্রার্থী, সেই কংগ্রেসের প্রার্থীকে সমর্থন আমরা করে সেই মাঠটাকে বড় করবার যে প্রয়াস, সেই প্রয়াসের বার্তার কাছে আমরা যেতে চাই। আমি জাস্ট শেষ করছি যে জায়গাটা থেকে, যদি পশ্চিমবঙ্গে ওই গোসাবার দিনহাটার মতো উপনির্বাচন না হয়, তাহলে এই 26-এর আগে কালীগঞ্জ উপনির্বাচনই পশ্চিমবঙ্গের নতুন টিউনিং সেট করে দেবে। একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর আমি আরো বিস্তারিত আলোচনায় ফিরবো এবং আপনাদের দেখাবো যে যুযুধান 3 প্রতিপক্ষ, তারা কে কোথায় এগিয়ে কে কোথায় পিছিয়ে সেটাও দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি তাদের বিস্তারিত পরিচয় নিয়ে এবং আলোচনা নিয়ে। দেখতে থাকুন বাংলা বলছে। এবার এক নজরে দেখে নিই 3 প্রার্থীর প্রোফাইল। প্রথমে আলিফা আহমেদ, তৃণমূল কংগ্রেস প্রার্থী। তার প্রোফাইলটা দেখে নেওয়ার চেষ্টা করব। আলিফা আহমেদ প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। তিনি বিটেক স্নাতক, বিখ্যাত আইটি কোম্পানির কর্মচারী, ভালো বক্তব্য রাখতে পারেন। কালীগঞ্জে জেলা পরিষদ সদস্য ছিলেন। বাবার ফেলে যাওয়া আসনে জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এবার চোখ রাখি বিজেপি প্রার্থী আশিস ঘোষের দিকে। আশিস ঘোষ পেশায় কৃষক, বিজেপির সঙ্গে যুক্ত একদম কম বয়স থেকে। প্রথমে যোগ দেন এভিভিপিতে, পরে ব্লক সভাপতি হন কিষাণ মোর্চার। 4 বার গ্রাম পঞ্চায়েত সদস্যও ছিলেন। বর্তমানে কালীগঞ্জ বিধানসভার বিজেপি আহ্বায়ক আশিস ঘোষ। এই আদি বিজেপিকেই এবার আসরে নামিয়ে চমক দিতে চেয়েছে বিজেপি। এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ক্লাস 7 থেকে রাজনীতিতে প্রবেশ, বাড়ি বাড়ি বুথ স্লিপ দিতেন। 1992 সালে বেলডাঙ্গা কলেজের ছাত্র পরিষদের জিএস ছিলেন। 1993 সালে নদিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি। 1994 সালে ব্লক যুব সভাপতি। 1995 সালে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগ দেন। 2016 সালে তিনি ভিআরএস নিয়ে কালীগঞ্জের প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেবার মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এবার সেই কাবিল উদ্দিন শেখকেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করতে দেখা যাবে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আমি একটু আসি অভ্রর কাছে, যে অভ্র একদম আদি বিজেপিতে, একদম ভূমিপুত্রতে এবং মাটির কাছাকাছি থেকে রাজনীতি করে এসেছেন, খুব কম বয়স থেকে। মাটির সঙ্গে কানেকশন খুব দৃঢ়। 4 বার তিনি গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। এরকম একজনকেই বেছে নেওয়া হয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট, উনি ওখানে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। মাটির মানুষ, মাটির কাছের মানুষ, ওখানকার মানুষের সঙ্গে একাত্ম হওয়া মানুষ। তার সঙ্গে আপনি যদি একটু প্র্যাকটিক্যালি কম্পেয়ার করেন, এই যে কংগ্রেসের প্রার্থী মুচলেখা দিয়ে যদিও সমর্থন নিয়েছে আরএসপি থেকে, আরএসপি যাবে, এটা যদিও ওরা কন্টেস্ট করছে না, মুচলেখা এরকম নিয়েছে পেয়েছে। আমি একটা জিনিস যেহেতু মুচলেখার কথা তুললো, শ্রীপদ অমৃত দাঙ্গে, নিশ্চয়ই ওর নাম জানে আরএসপি প্রতিনিধি, তার লেখা দুটো মুচলেখা আমার কাছে রয়েছে। লাস্টে লেখা ইয়োর ওবিডিয়েন্ট সার্ভেন্টস, কাকে লিখেছিল? ব্রিটিশ গভর্নমেন্টকে। তো যাই হোক, এইসব নিয়ে আমি আর বলছি না। মুচলেখা লেখার ট্রেডিশনটা এদের বহুদিনের, লেখা আর নেওয়া দেওয়া, আমি সেসবের মধ্যে ঢুকতে চাই না। আমি বলছি অলরেডি মুচলেখা দেওয়া নেওয়া হয়ে গেছে যে যদি কংগ্রেস প্রার্থী জেতেন 2026 ওখানে আরএসপি প্রার্থী দেবে, মানে কংগ্রেস যদি বিধায়ক পায় ওখান থেকে, সেই বিধায়ক কংগ্রেসের আর থাকবে না। তো এই প্র্যাকটিক্যাল কনসিডারেশনটা কনসিডার করে ওখানকার সাধারণ মানুষ কি কংগ্রেস এবং আরএসপির এই মুচলেখা নিয়ে সাপোর্ট করা প্রার্থীকে সমর্থন দেবে? কারণ এটা তো বিফলে যাবে, পুরো ভোটটা নষ্ট হবে ভোটটা। আর সেম ভাবে কনফিডেন্ট আশিস ঘোষকে প্রার্থী করে খুবই কনফিডেন্ট, কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্য নেতৃত্ব, এমনকি বিরোধী দলনেতার গলায় কি সেই কনফিডেন্সটা পাওয়া যাচ্ছে? একটু শুনি কি বলেছেন বিরোধী দলনেতা। কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে। আমাদের যে কোর ভোট আছে 43%, সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে। বাকি যে 57% আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে। মালের দায়িত্ব আর কি, আমি দায়িত্ব নিতে পারবো। আমাদের যে 43% কোর ভোট আছে, যা 24 সালে অমৃতা রায় মহোদয়া 67,000 ভোট পেয়েছিলেন, 21 সালে অভিজিৎ ঘোষ 65,000 ভোট পেয়েছিলেন,
আমাদের যে কোর ভোট, যারা রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে, সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম ফুলে পড়বে। তারা প্রার্থী দেখে না, তারা নরেন্দ্র মোদীকে দেখে, তারা ভারত মাতাকে, অখণ্ড ভারতের কল্পনা করে, তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে। এটুকু আমি বলতে পারি। বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা। বাই ইলেকশনের চর্চা কম করুন, 26-এর চর্চা বেশি করুন। বাই ইলেকশনের চর্চা কম না করতে দেখুন, একদম উনি প্র্যাকটিক্যাল কথাটা বলেছেন। এই যে বাম কংগ্রেসের মানে মুচলেখা পার্টিগুলোর তাদের যে ভোট পার্সেন্টেজ আপনি যদি আগের বার দেখেন, বেসিক্যালি যদি ওরা সেম পার্সেন্টেজ অফ ভোট এবার পায়, তাহলে কিন্তু বকলমে তৃণমূলকে সুবিধা করে দেওয়া হবে। তো এটা অঙ্কের হিসেব, একদম এটা ওখানকার সাধারণ মানুষকে বুঝতে হবে। যারা চাইছেন না যে তৃণমূল ওখান থেকে জিতুক, যারা চাইছেন একটা বিরোধী শক্তি উঠে আসুক, মতান্তর রয়েছে তাদের তৃণমূলের মতের সঙ্গে, তারা কিন্তু সমর্থন করতে হবে তাদের বিজেপিকেই। কারণ বাম কংগ্রেস মুচলেখা মার্কা জোটকে যদি তারা সমর্থন করেন, আলটিমেটলি তাতে লাভবান হবে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ব্যাপার এটা, এটাতে উনি ভুল কিছু বলেননি এবং উনি খুব প্র্যাকটিক্যাল একটা চিত্র তুলে ধরেছেন। আলবার্ট, প্রথম কথা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টটা আমার মনে হয় বিজেপি একটু স্টাডি করা দরকার। কিন্তু তোমরা কি তৃণমূল বিরোধী ভোট কাটাকাটি? বিজেপি ওখানে লড়াই নেই, তৃণমূলের সঙ্গে লড়াইটা ওখানে বামপন্থী সমর্থিত কংগ্রেস প্রার্থীরই হবে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলটা একটু স্টাডি করলে বুঝতে পারবে। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রাখলো, বিরোধী দলনেতা যে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রাখলো, সেই বক্তব্য দিয়ে বোঝা যায় যে শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক ফার্স্ট্রেটেড মানুষ, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি কি ইস্যু, সেই ইস্যুগুলো সবটাই সে ভুলে গিয়ে তার প্রতি মুহূর্তে যে ঘৃণা, বিদ্বেষ, বিষ সেটাই সে ছড়িয়ে যাচ্ছে। এই ঘৃণা, বিদ্বেষ, বিষ কালীগঞ্জের মানুষ যেমন পছন্দ করে না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে না। ওই যে কথাটা বললো না, 26-এর নির্বাচন নিয়ে আলোচনা, আমার প্রশ্ন, আমি ঝগড়া করছি না, বিদ্বেষটা কোথায় পেলে? বিদ্বেষটা কোথায় পেলে? আমি তো শুনেছি, আমি তো শুনেছি, কিন্তু আমার বক্তব্য শুনে মনে হচ্ছে ওই এক মুখস্থ করা বক্তব্য, ওই এক মুখস্থ করা বক্তব্য, মানে যাই হোক ওই এক পাখি পড়ার মতো বক্তব্য রাখে। বক্তব্য তুমি কোট করে বলো না কোনটা বিদ্বেষমূলক কথা। আরে আমি তো শুনেছি, তুমি কোট করে বলো, কোট করে বলো কোন ভাষা, কি ভাষা। আসলে নিজেরা নিজেদের কোনো জনসমর্থন নেই। এখন তোমাদের কাজ হচ্ছে দালালি করা, দালালি করা, মুচলেখা নেওয়া আর দালালি করা, এবারে তো কোনো কাজ নেই। কত পার্সেন্ট ভোট আছে তোমাদের? কত পার্সেন্ট ভোট আছে? তুমি তো বলছিলে স্টাডি করার কথা, তুমি তো স্টাডি করে এসছো পঞ্চায়েতে। কত পার্সেন্ট ভোট পেয়েছো? কত পার্সেন্ট ভোট পেয়েছো পঞ্চায়েতে? আরে বলো না, আমরা পাইনি, আমরা শূন্য, আমরা না শূন্য, তোমরা কত পেয়েছো? কত পেয়েছো? কত পেয়েছো? কত পেয়েছো? সবাই জানে, এটাই সবাই জানে তোমরা শূন্য। তোমাদের একমাত্র কাজ দালালি করা, দালালি করা, একমাত্র কাজ দালালি করা। আব্দুল সাত্তার, আব্দুল সাত্তার কোথাও আছে? চিফ অ্যাডভাইজার, মন্ত্রী ছিলেন, উনি এখন সিএম এর চিফ অ্যাডভাইজারে বসে আছেন। লজ্জা লাগে না? তোমাদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আরে আব্দুল সাত্তারের উত্তরটা দাও, আব্দুল সাত্তারের উত্তরটা দাও। আব্দুল সাত্তার তোমাদের মন্ত্রী ছিল তো, মন্ত্রী ছিল তো, তারপর কংগ্রেসে গিয়ে মাঝখানে মুচলেখা নিয়েছো, মুচলেখা সেটিং হয়েছে, ওই কংগ্রেসে গিয়ে আলটিমেটলি বেড়ে গেছে, তৃণমূলে গেছে, তৃণমূলের চিফ অ্যাডভাইজারে বসে আছে আব্দুল সাত্তার। আব্দুল সাত্তারের আব্দুল সাত্তার তোমাদের কটা আছে? তোমাদের কটা আছে? তুমি কে ভাই? তুমি কে ভাই? তুমি একটা দলকে রিপ্রেজেন্ট করছো? শোনো শোনো, তুমি একটা আরএসপি বলে একটা দলকে রিপ্রেজেন্ট করছো। তুমি একটা পঞ্চায়েত ইলেকশনে বিজয়ী গেছেন, তোমরা কত পেয়েছো? কত পেয়েছো? কত পেয়েছো? কি ইলেকট্রাল তোমাদের সাপোর্ট করেছে? আমার কাছে নেই, তুমি বলো, আমি অজ্ঞ, তুমি বলো না, তুমি এটা জানো তো, তুমি বলো, তুমি বিষয় জানো, তুমি বলো না, তুমি তো আরএসপি করো, জানো না, আরএসপি করো, 100 বছর পুরনো দল, তুমি জানো না, দালালি করা যাবে কোনো কাজ নেই, থামতে বলে থামতে হবে। আমি একটু আশুতোষের কাছে আসি। আশুতোষ, আমরা যদি দেখি যে কংগ্রেসের ডেফিনেটলি এই রাজ্যে, আমরা যদি 2018-19 এই সময়টাতেও দেখি যে সেখানে যে 9-10% ভোট ছিল, সেই 9-10% ভোট কংগ্রেসের নিজস্ব যে ভোটটা,
সেই ভোটটা নিয়ে অন্তত কংগ্রেস কনফিডেন্ট থাকতে পারত। কিন্তু গত কয়েক বছরে একটা বড় পরিবর্তন সেখানে এসেছে। এমনকি বহরমপুরের মতো জায়গায় সেখানে অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হচ্ছেন। দেখো, মালদা, মুর্শিদাবাদ যেগুলো কংগ্রেসের স্ট্রং হোল্ড, সেখানে কংগ্রেস আস্তে 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 তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। দেখো একটা কথা বলি, এখনো আমাদের একজন সাংসদ জিতে রয়েছেন, ঈসা খান চৌধুরী, আশা করি তোমরা জানো, এবং সিট অনুসারে 14টা সিটে আমরা এগিয়ে রয়েছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, বিজেপির অভ্র ভালো বলে আমি জানি, ও ভালো করে খিচুড়ি টিচুড়ি গুলে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা কেউ খেতে রাজি নই। বিরোধী দলনেতা অনেক কথা বলছিলেন। বিরোধী দলনেতা কোন দল করতেন আমার থেকে বাকিরা যারা রয়েছেন পাবলিক জানে। এখন দেখো, এইগুলো নিয়ে আলোচনা না করে ফ্যাক্টসের উপর আলোচনা করা দরকার। কে ফিটেস্ট প্রার্থী, কে ফিটেস্ট প্রার্থী নয়, তার থেকে বড় কথা মানুষ কি দেখছে পশ্চিমবঙ্গে। আজকের দিনে দাঁড়িয়ে কালীগঞ্জে ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশনরা ভোট দিতে যাবে ভোট বাক্সে, কি দেখছে তারা বিজেপিকে দেখছে। কি দেখছে না, যারা তৃণমূল করতো তারা বিজেপির এখন মস্তান, একদম খুব পরিষ্কার চিত্র। আর কি দেখতে পাচ্ছে, চাকরি চুরি দুর্নীতি চারিদিকে। আজকে লজ্জার ব্যাপার, এখনো অবধি কারুর চাকরি হলো না, লোককে ঘোরানো হচ্ছে, নাকে দড়ি দিয়ে রাজ্য সরকার করছে। সিবিআই, যে সিবিআইকে নিয়ে সবাই এত নাচানাচি করছে, বিজেপি কন্ট্রোল সিবিআই, পশ্চিমবঙ্গে তার গাড়ি এলে সব ইনভেস্টিগেশনে শূন্য পায়। সারদা নারদা থেকে শুরু হয়েছে, এখনও চলছে এসএসসি অবধি, অবয়াতে দেখেছি। ইয়াং জেনারেশন কি দেখবে, এবং সেখানে যারা ভোটার তারা কি দেখছে, যে পরিবারবাদের কথা হচ্ছে, অনেক কিছু আলোচনা হচ্ছে। আমি বলতে চাইছি যে কংগ্রেস বা ধর্মনিরপেক্ষ শক্তি, তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, লেফট ফ্রন্ট সমর্থন করেছিলাম, আমরা কি নিয়ে যাচ্ছি, আলোচনাটা তো এইটা হওয়া উচিত যে কংগ্রেসের প্রার্থী কি নিয়ে যাচ্ছে। না, আমার তো এখানেই প্রশ্ন যে কংগ্রেসের প্রার্থী এক সেকেন্ড কংগ্রেসের প্রার্থী কি নিয়ে যাচ্ছে পরে ভাই। না আশুতোষ, সাগরদিঘি দেখে এক সেকেন্ড সাগরদিঘি দেখেছো তো, হাসি বেরিয়ে গেছে। না আমার এখানে সাগরদিঘি দেখেছি বলেই আমি বলছি, হাসি পাচ্ছে। এক সেকেন্ড আশুতোষ, সাগরদিঘি দেখেছি বলেই আমি বলছি যে ভোটাররা কোন বিশ্বাসে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন, কি গ্যারান্টি আছে? যে আমি ধরে নিলাম যে কালীগঞ্জের মানুষ, তারা ধরে নিলাম তৃণমূলে বীতশ্রদ্ধ, ধরে নিলাম বিজেপিতে বীতশ্রদ্ধ, তারা কাবিলউদ্দিন শেখের হয়ে ভোট দিলেন, ফলটা কি হবে? 3 মাস তোমরা নিজেদের বিধায়ককে ধরে রাখতে পারছো না। আমাকে বলতে দিতে হবে তো, কাবিলউদ্দিন শেখ হাত চিহ্নে ভোট পাবেন, ধর্মনিরপেক্ষ শক্তির ভোট পাবেন, জিতবেন বহু মার্জিনে, তার কারণ জানতে হবে। তারা তো সেখানে পঞ্চায়েত নির্বাচন দেখেছে নিজের চোখে। আরে 3 মাস ধরে রাখার যে কথা বলছেন, আরে যে বিধায়ক ওখানে জিতেছেন, আমরা তার ইলেকশন করতে গেছিলাম, খুব ভালো করে জানি, যেদিনকে থানা আক্রমণ করে, সে চলে গেছে। কোথায় চলে গিয়ে জয়েন করেছে? মেদিনীপুরে। কার হাত ধরে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্ট অফ ইন্ডিয়া বলতে পারলো না যে কংগ্রেসকে কেন ভাঙা হচ্ছে? সেই জন্য তো আমরা বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই, এ তো সেটিং এর বিরুদ্ধে লড়াই করছি আমরা। এবং আমরা খুব পরিষ্কারভাবে জানি সেখানকার ভোটার যায় না। আরে মানুষ ভোট দিয়েছে, মৌপিয়া, ও একার ক্ষমতায় জেতেনি। না মানুষই তো ভোট দিয়েছে, কিন্তু মানুষ ভোট দিয়েছে, ভোটটা গেল কোথায়? ভোটটা তো কারোর ফিক্সড ডিপোজিট নয়। আশুতোষ, পয়েন্টটা বোঝার চেষ্টা করো। ভোট ফিক্সড ডিপোজিট নয়। এক সেকেন্ড, সাগরদিঘিতে তো তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করতে চেয়েই একটা বড় অংশের মানুষ তারা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে ভোটটা দিয়েছিলেন। মানুষই তো ভোট দিয়েছেন, সেটাই তো বলছি আমি। তোমাদের আয়রন তোমরা বলেছিলে বাইরন হচ্ছে আয়রন, সেই আয়রন দেখা গেল যে তাতে এমন রাস 3 মাসের মধ্যে পড়ে গেল যে সে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আরে আমি তো বলছি আয়রন মেল্ট হয়ে তৃণমূলে চলে গেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে ভোটটা তো যায়নি, মানুষ তো ভোটটা দিয়েছে, মানুষ তো সিম্বলে ভোট দিয়েছে। মানুষ তো এটাই ভরসায় ভোটটা দেবে যে তারা এই দুর্নীতি থেকে বাঁচবে। এবং তৃণমূল এত যে কথা বলছে, সেখানে কালীগঞ্জে একটু কান পেতে শুনুন, যবে থেকে ওনার নাম ঘোষণা করা হয়েছে তৃণমূল হিসেবে, আমি বলছি তো মহুয়া দেবী কি প্রচারে যাবেন আমরা বুঝতে পারছি না। এবং একটা কথা বলি, তৃণমূল কিষানুদা খুব ভদ্র মানুষ, আর ব্যাপার হচ্ছে ওনারা ভোট টোট লুট যদি না করে, কারণ ইলেকশন কমিশনকে তো বিজেপি বলে দিয়েছে তোমরা পশ্চিমবঙ্গে কাজ করবে না, সেন্ট্রাল ফোর্স লাগাবে না কাজে, ঘুমিয়ে থাকবে। এটা চলছে এগুলো। এখন বিষয়টা হচ্ছে যে এই আশুতোষ বা আমাদের অ্যালবার্ট বা বাকিদের কথার ক্রেডিবিলিটি কেন থাকে না, যে একবার বলছে আমরা 2016-তে জিতেছি, আমি বলি না, আমি বাকিদের বললাম তো, সকলের কথাই বললাম না, বিজেপিটা বলি না। এখন তোমার থেকে এক্সপেকটেশন একটু বেশি, যেহেতু আমরা সকলে ইন্ডিয়া জোটে আছি। এখন বিষয়টা আমি বলি না, তোমার ভালো লাগবে শুনতে। এখন বাকিদের
বিষয়টা কি হচ্ছে যে এই যে আশুতোষ এত কথা বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জয়েনিং করেছেন, আচ্ছা একবারও কিন্তু কেউ কেরালার উদাহরণ দিল না। কেরালাতে বাম সরকার, কংগ্রেস প্রধান বিরোধী দল বলছে 40% কাটমানির সরকার, বলছে ভারতবর্ষে ভূভারতে এত কারাপ্ট সরকার নেই। কে বলছে? কংগ্রেসের বিরোধী দলনেতা কেরালার মাটিতে। তো আশুতোষ যে আবেগতাড়িত হয়ে এখানে এতগুলো কথা বলছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতার একটু অভাবটা এখানে। আবার নিশ্চয়ই কেউ কেউ সিপিএম থেকে আমাদের দলেও এসছেন, গুরুত্বপূর্ণ জায়গাতেও গেছেন, কিন্তু এই যে শুভেন্দুবাবু যখন বলছিলেন না, পেছনে ছিটছিট পাঞ্জাবি পরে এক ভদ্রলোক ছিল, নাম বঙ্কিম ঘোষ। ইনি কি মন্ত্রী ছিলেন? তো ইনি যতদূর আমি জানি, এবং সিপিএমের মন্ত্রিসভারই মন্ত্রী ছিলেন। তো ওই জন্য না কারুর কথার ক্রেডিবিলিটি থাকে না। আশুতোষ বলছে ভোট নাকি লুট হচ্ছে, এদিকে 2016-তে তৃণমূল আমলেই তাদের ওখানে জিতেছে। আবার আলবার্ট বলছে, বলি না, আবার বলছে আলবার্ট বলছে পঞ্চায়েত নির্বাচনে এত বিজেপির রমরমা, সেখানে তারা দ্বিতীয় হয়েছে তৃণমূলের পর। এখন এই যে অশোক চৌহানের মহারাষ্ট্রতে তো ওখানে তৃণমূল নেই, চলে গেল কেন? ইলেকশন কমিশনকে কিছু বলা আছে সেটা বলুন। সিনিয়র ওখানে তো তৃণমূল নেই, তাহলে চলে গেল, ধরে রাখতে পারেন না। আবার অজিত চৌধুরী আর সলমান খুরশিদও শুনছি নাকি লাইনে আছে। এখন এই যে তুমি উদাহরণগুলো দিচ্ছ না, একটু নিজের জায়গা প্রয়োগ করো, নিজের জায়গা প্রয়োগটা করলে ভালো। অমিত শাহ রোজ বলে তৃণমূল থেকে জয়েন করাবো, তৃণমূল বলছে তো আমরা দরজা খুলে দিলে সব চলে আসবে। শুধুমাত্র শিমোগা জেলাতে 2022, 23, 24, 25 কতগুলো দাঙ্গা হয়েছে। তোমার ম্যাঙ্গালুরুতে 2006টা দাঙ্গা হয়েছে। বিজেপির মতো যখন একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক সরকার আছে, তারা ইন্টারফিয়ার করে, তারা কমিউনাল ইনস্টিগেশন করে, বর্ডারের ওপার থেকে এরা এইসব ক্রিমিনাল এলিমেন্টদের মুখ ফিরিয়ে তারা অ্যাক্সেস দেয়, এরকম আমরা জানি যে এইগুলো করে। তো সেখানে তুমি এই কথাগুলো না বলে তোমরাও কর্ণাটকাতে দাঙ্গা থামাতে পারছো না। ভুড়ি যদি আমি ক্লাস 3 বছরের খতিয়ান দেখি, আমি আবার বলছি, এই যে মহারাষ্ট্রের দলগুলো যে ভেঙে ভেঙে গেল, শিবসেনা এ, শিবসেনা বি, কেন হলো? আসামে কি করতে গেলে কেন? আমরা আমাদের সমর্থন পেতে গেছি। হ্যাঁ, বিজেপিকে সুবিধা করতে, যে কারণে বিজেপিকে সুবিধা করতে গেছি, এটাই তো আমরা বলছি। ইলেকশন কমিশন সিপিএম কর্ণাটকাতে, রাজস্থানে, তখন তো বলো না শুধু এসে এখানে এই যে একজন বলছে যে কেউ, একজন বলছে না, সবাই বলছে। এক মিনিট, কেউ ভোট কাটলে নাকি দালাল হয়ে যায়। ভারতবর্ষে মাল্টি পার্টি ডেমোক্রেসি সিস্টেম আমরা নিয়েছি, আমরা বাই পার্টি ডেমোক্রেটিক সিস্টেম নিই। এখানে অনেকগুলো দল থাকবে, নিজের নিজের সমর্থন করে, সেখানে বিভিন্ন দল থাকবে। এখন বিষয়টা হচ্ছে মাল্টি পার্টি সিস্টেমের লোকে আসবে, ভোট লড়বে, তার মতো সমর্থন পাবে, তার মানে সেটা দালালি নয়। এই মানসিকতার প্রবলেম বিজেপি কংগ্রেস দুটো থেকে এই যে মূলত দুর্নীতি সহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায় এরকম বিভিন্ন ইস্যুতে শান দিয়ে, তো এই বাই ইলেকশনটায় তোমরা লড়তে যাচ্ছ। কিন্তু আমরা যদি দেখি যে সেটা 2013-র পঞ্চায়েত নির্বাচন হোক, যার ঠিক আগে সারদা দুর্নীতি সার্ফেস করেছিল, 2016-র বিধানসভা নির্বাচন হোক, যার ঠিক মুখে দাঁড়িয়ে নারদা কেলেঙ্কারি সার্ফেস করেছিল, আমরা দেখেছি শিক্ষা দুর্নীতি, যা নিয়ে এত জল গড়ানোর পর এমনকি পার্থ চট্টোপাধ্যায় এর মতো হেভিওয়েটরা, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটরা গ্রেফতার হওয়ার পরও যখন দুর্নীতি নিয়ে এত প্রশ্ন উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তখনও যে নির্বাচনগুলো হয়েছে সেখানে দুর্নীতি এটা খুব ফ্যাক্টর হয়ে উঠেছে, তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলেছে, অন্তত পরিসংখ্যান সেটা বলছে না। মানে পরিসংখ্যান বলছে যত দুর্নীতি তত ভোট তৃণমূলের, মানে ব্যাপারটা ওরকম যদি আমরা এভাবে দেখি সিম্পলিফাই করে। কিন্তু তার সঙ্গে তো আরো অনেক ডাইনামিক্স চলে আসছে, অতটা সিম্পলিফাই করে দেখাটা দিদি উচিত হবে না। বিষয়টা হচ্ছে তারা দুর্নীতি করছে, এটা কিন্তু প্রাইমা ফেসি প্রমাণিত জায়গায় জায়গায়। এরা নিজেরাও বলতে পারবে না যে তারা দুর্নীতিগ্রস্ত নয়, তারাও জানে তারা দুর্নীতিগ্রস্ত। সেটা আপনি বলছেন সেটা রিফ্লেকশন আসছে না কেন? এবার একটা হতে পারে, যদি আমি সিম্পলিফাই করে আবার করে মজার করে বলি, যে তৃণমূলের যে প্যারামিটার সেট করে যে যত দুর্নীতি তত ভোট, এটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু এই ব্যালট খেকো তৃণমূল ভালো করে জানে। ভোট লুটের টেকনিকটা তারা ভালো করে জানে। শুধুমাত্র ভোট লুট একটা ফ্যাক্টর, বড় একটা ফ্যাক্টর। নয়তো পঞ্চায়েত ইলেকশনের কথা যখন উঠলো দিদি, 2024-এর লোকসভা নির্বাচনে কোন ফেজে তোমরা নির্দিষ্টভাবে খুব বিরাট করে ভোট লুটের অভিযোগ এনেছিলে? এক,
2021-এ শুধু তাই না, 2021-এ আমি নির্দিষ্টভাবে বলতে পারি যে আমরা পুরো উল্টোটা দেখতাম, যে এক এক দিন এক এক ফেজের ইলেকশন হচ্ছে, যে সময় দাঁড়িয়ে শাসক দল, এ রাজ্যে শাসক দল বলতো যে ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, আমরা দেখেছি তোমাদের নেতাদের ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার বলে দাবি করতে। দেখুন, যদি তৃণমূল কংগ্রেস সঠিক পথে থাকতো, যদি সত্যি উন্নয়ন করতো এবং মানুষ যদি খুশি থাকতো, তাহলে কিন্তু ভোট হলে, সাধারণ পঞ্চায়েত ইলেকশন হলে এখানে রক্তক্ষরণ হতো না। আপনি যদি পরিসংখ্যান তুলে দেখে নেন, সারা দেশে ভোটে কোনো জায়গায় এভাবে রক্তক্ষরণ হয় না। আপনি লাস্ট পঞ্চায়েত ইলেকশনটা দেখে নিন, 60 জনের ওপরে মানুষের প্রাণ গেছে। আমি বলছি, যদি সত্যি উন্নয়ন হয়ে থাকে, যদি সত্যি এত জনসমর্থন বোনাফাইড তৃণমূলের থেকে থাকে, তাহলে এই রক্তক্ষরণ কেন? আমি একদম শেষে আলবার্ট আর আশুতোষের কাছে আসবো। এই শর্ত বা মুচলেখা হোয়াট এভার, আমার বক্তব্য হচ্ছে যে কালীগঞ্জে জোট হলো, সমঝোতা হলো, আশুতোষ 2026-এ হবে। আমরা যেহেতু বলছি কালীগঞ্জ কম্পাস, আমি বলি কোনো বাই ইলেকশন দিয়ে এগুলো বিচার করা যায় না। তার কারণ হচ্ছে একটা ডিফারেন্ট সেট অফ প্রোগ্রাম প্রিন্সিপাল থাকে, এবং এই ইলেকশন কমিশন মানে যেটা হচ্ছে যে নিরপেক্ষভাবে কাজ করবে কিনা, এটাই তো আজকে প্রশ্ন। এবং আমি একটা কথা বলি, অনেকক্ষণ ধরে একটা কথা শুনছিলাম এই শোতে, মুচলেখা টুচলেখা এসব ব্যাপারে আমার এসব জানা টানা নেই। খুব পরিষ্কার বলে দিই একটা কথা, আমরা ধর্ম নিরপেক্ষ শক্তিকে অ্যাপ্রোচ করেছিলাম, লেফট ফ্রন্ট সমর্থন করেছে, মানুষের আশীর্বাদে আমরা জিতবো, কাবিলউদ্দিন শেখ জিতবে, বিজেপি বাড়ি যাবে, তৃণমূলকে সঙ্গে নিয়ে। দরাজা কালীগঞ্জ বিধানসভায় জয়লাভ করলেন বাইরন বিশ্বাসের মতো, এবং আনলাইক বাইরন বিশ্বাস, তিনি কোথাও গেলেন না আগামী 3 মাসে না, আগামী 9 মাসে না, আগামী 10 মাসে না, 2026-এ এই আসন আরএসপি কে ছাড়বে কংগ্রেস। 16 সালে লড়েছি, 21 সালে লড়েছি, এখন লড়ছি, আগামী দিনেও লড়বো, নিশ্চিন্তে থাকুন। আলবার্ট ইলেকশনে ধ্যান দিন। আলবার্ট কৃষ্ণানন্দ একটা কথা বলছিল যে প্রত্যেকের ক্রেডিবিলিটি হারিয়েছে, ঠিক যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে দলবদলের রাজনীতিতে প্রত্যেকেই ক্রেডিবিলিটি কম বেশি হারিয়েছে। আমরা বামপন্থী বহু নেতা বিজেপি বা তৃণমূলে গেছে, কিন্তু বামপন্থী দলগুলোতে এরকম একটা রাজীব বন্দ্যোপাধ্যায় বা একটা মুকুল রায় পাওয়া যায়নি যে একবার তৃণমূল থেকে বিজেপিতে যায়, বিজেপি থেকে আবার তৃণমূলে আসে। আর যে কথাটা শেষ করতে চাই, যে কথাটা বলে, যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মাঠটাকে বড় করবার জন্য আমরা বামেদের যাওয়া আছে কিছু অংশে, কিন্তু আশা বামেদের কাছে কি যে বামেদের থেকে কেউ মতাদর্শগত বিচ্যুতি ঘটলে সে চলে যেতে পারে, কিন্তু চলে গেলে তার ফিরে আসাটা এত সহজ নয়। আরে আসে না, মত পরিবর্তন যে কেউ করতে পারে। যারা ঝেঁটিয়ে সিপিএম কে ভোট দিত তাদের অনেক অংশ তৃণমূলকে পরবর্তীকালে ভোট দিচ্ছে, আবার তাদের একটা বড় অংশ বিজেপিকে ভোট ট্রান্সফার হয়েছে, এখন আবার ফেরত না। তো মানুষ, জনতা জনার্দন গণতন্ত্রতে তাদের ভোট দেওয়া নেওয়াতে কি রায় দেন সেদিকে আমাদের নজর থাকবে, এবং কালীগঞ্জের ফলাফল সেটাকে দিক নির্দেশ করবে 2026-এর, সেটাই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।